তলোয়ার দিয়ে নয়, আইডিয়া দিয়ে সভ্যতা ও বিশ্বকে বদলাতে হবে, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে কাতার বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা এই মন্তব্য করেছেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস আশঙ্কা করেছেন, পরিবেশগত ধ্বংস ও সম্পদের মালিকানা কম সংখ্যক মানুষের কাছে ক্রমাগত যেতে থাকায় পৃথিবী ধ্বংস হবে। তিনি আহ্বান জানান, চাকরি কেন্দ্রিক পড়ালেখা থেকে বেরিয়ে এসে উদ্যোক্তা তৈরির জন্য শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করতে হবে। প্রধান উপদেষ্টা আরও জানান, তারুণ্য ও আইডিয়াই কেবল পৃথিবীকে বদলে দিতে পারে। তিনি জানান, আগামী দিনের জন্য শূন্য কার্বন নিঃসরণ, শূন্য বেকারত্ব ও শূন্য দারিদ্র্য নির্ভর বিশ্ব ব্যবস্থা না গড়ে তুললে পৃথিবী টিকবে না। So these are the 3 zeros that we are talking about, creating what are the 3 zeros. Last point I'll make on that. ভোটের আগে এখতিয়ারে থাকা প্রয়োজনীয় সব সংস্কার নির্বাচন কমিশন করবে, তবে রাজনৈতিক সিদ্ধান্ত ঐক্যমত্য কমিশন অনুযায়ী হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ান হাই কমিশনার সুসান রাইলির সাথে বৈঠক শেষে এ কথা বলেন তিনি। এ সময় সুষ্ঠু নির্বাচন আয়োজনে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেন সুসান। এছাড়া নির্বাচনে সব ধরনের সহযোগিতা করা হবে বলেও জানান তিনি। বৈঠক শেষে সিইসি জানান, নির্বাচনের প্রস্তুতি সংস্কার বিষয়ে অস্ট্রেলিয়ান হাই কমিশনারের সাথে আলোচনা হয়েছে। ভোটার তালিকা হালনাগাদ, সীমানা পুনর্নির্ধারণ ও আচরণবিধি সহ রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়ে তাকে জানানো হয়েছে বলেও জানান সিইসি। To work with you as best we can to support your efforts. Thank you very much. আমরা যদি কোনো রকমের সাহায্য সহযোগিতা চাই, সাপোর্ট চাই, they are ready to support us, support the EC as per our request. এবং এটাও বলছেন যে কোনো যদি প্রয়োজন হয় আমাদেরকে কল করবেন, কল করে আপনাদের প্রয়োজনটা জানাবেন। তো আমি বলেছি যে UNDP একটা নিড অ্যাসেসমেন্ট করেছে, ওটা আপনারা দেখেন, দেখার পরে যদি ওখানে কোনো এরিয়া যদি আপনারা ইনভলভ হতে চান, আপনারা ইনভলভ হতে পারেন। আমরা যেগুলো আশু আছে, যেগুলো ইমার্জেন্সি আমরা করে ফেলতে পারবো, সেগুলো ইলেকশনের আগে যেগুলো করা সম্ভব, যেগুলো প্রয়োজন, সেগুলো আমরা করব। ঐক্যমত্য কমিশন থেকে তো ওনারাই দিবেন যে কখন কিভাবে কি করবেন, এটা আমাদের হাতে নাই। সুতরাং আমরা অনেকগুলো যেগুলো রাজনৈতিক বিষয় আছে, যেগুলোতে রাজনীতি ইনভলভ আছে, এটা ওনারা করে, আমাদের সিদ্ধান্ত আমরা তখন জানবো। সব রাজনৈতিক দলের সাথে কথা বলে কমিশন এমন একটি জাতীয় সনদ তৈরি করতে চায় যা সবার কাছে গ্রহণযোগ্য হবে বলে জানিয়েছেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। বলেন, এই সনদের ভিত্তিতে ভবিষ্যৎ বাংলাদেশের পথরেখা নির্মিত হবে। সকালে ঐক্যমত্য কমিশনে আমজনতার দলের সাথে বৈঠকে সাংবাদিকদের এসব কথা জানান আলী রিয়াজ। 5 সংস্কার কমিশনের সংস্কার প্রস্তাবের প্রেক্ষিতে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে আমজনতার দলের সাথে বৈঠক বসে কমিশন। আলী রিয়াজ বলেন, বিগত 16 বছর দেশের শাসন কাঠামোতে গণতন্ত্রের যে ঘাটতি দেখা গেছে, আলোচনার মাধ্যমে সেই সংকট কাটিয়ে ভবিষ্যতের পথরেখা নির্মাণে কাজ করছে সবাই। আজকের সংলাপে সংবিধান, বিচার বিভাগ ও দুর্নীতি দমন কমিশনের দেয়া প্রস্তাব নিয়ে আলোচনা করেছে আমজনতার দল। ওরা পলাতক, ওদের নেতারা সব পালিয়ে গেছে। ওরা যেটা করছে, তাদের কাছে আছে প্রচুর টাকা, অনেক টাকা পাচার করেছে, কিছু টাকা তো রয়ে গেছে। এগুলো দিয়েই তারা বিভিন্ন ধরনের খুনে বাহিনী, ভাড়াটিয়া বাহিনী তারা তৈরি করে বিভিন্ন জায়গায় আক্রমণ করছে। না হলে রাত 3টার সময় মানবেন্দ্র ঘোষের বাড়িতে তারা পতিত আওয়ামী লীগের দোসররা প্রকাশ্যে আদালতে কুৎসা রটাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অন্তর্বর্তী সরকারকে অকার্যকর করতেই তারা এমন করছে বলে অভিযোগ করেন তিনি। বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। প্রশাসনের কিছু কর্মকর্তার সহায়তায় ঢাকাসহ সারা দেশে পতিত সরকারের দল ঝাঁটিকা মিছিল করছে বলে অভিযোগ করেন তিনি। ওরা পলাতক, ওদের নেতারা সব পালিয়ে গেছে। ওরা যেটা করছে, তাদের কাছে আছে প্রচুর টাকা, অনেক টাকা পাচার করেছে, কিছু টাকা তো রয়ে গেছে। এগুলো দিয়েই তারা বিভিন্ন ধরনের খুনে বাহিনী, ভাড়াটিয়া বাহিনী তারা তৈরি করে বিভিন্ন জায়গায় আক্রমণ করছে। না হলে রাত 3টার সময় মানবেন্দ্র ঘোষের বাড়িতে তারা কিভাবে আগুন দিল। আমরা আক্রান্ত হচ্ছি বটে, কিন্তু আমরা সরকারের উপর যেহেতু আমরা আস্থা রেখেছি, সমস্ত গণতান্ত্রিক শক্তি 5ই আগস্টের পরে গঠিত এই সরকার, অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থা রয়েছে,
তারা এই বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন যে ফ্যাসিবাদের দোসরদের গলার স্বর কেন আমরা শুনছি, তাদের কণ্ঠস্বর কোথা থেকে তারা বেরিয়ে আসছে। বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের জামাতা আয়কর কমিশনার মাহমুদুজ্জামানকে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, চাকরির বয়স 25 বছর হওয়ায় জনস্বার্থে অবসর দেয়া হলো। বিতর্কিত আরেক আয়কর কমিশনার শফিকুল ইসলাম আখুন্দকেও বাধ্যতামূলক অবসর দিয়েছে অর্থ মন্ত্রণালয়। তার প্রজ্ঞাপনে বলা হয়েছে, চাকরির বয়স 25 বছর হওয়ায় জনস্বার্থে অবসর দেওয়া হলো। শফিকুল ইসলাম আখুন্দের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ আসে প্রধান উপদেষ্টার দপ্তরে। এজন্য তাকে বরখাস্ত করা, কিন্তু কিছুদিন পর তাকে অভিযোগ থেকে মুক্তি দেওয়া হয়। জানে বিতর্ক শুরু হয়। অবশেষে সরকার তাকে চাকরিচ্যুত করল। মাহমুদুজ্জামানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির বিস্তার অভিযোগ রয়েছে। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের দ্বিতীয় দিনের শুনানি চলছে। বিচারপতি মোস্তাফিজুর রহমান ও সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে হয় এই শুনানি। এর আগে বুধবার প্রথম দিনের শুনানি হয়। 2020 সালের 31 জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। আলোচিত এই মামলা 2022 সালের 31 জানুয়ারি কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালত রায় দেয়। রায় টেকনাফ থানায় বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাস ও বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড এবং অপর 6 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন আসামিরা, আর দুইজনের মৃত্যুদণ্ড অনুমোদন চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। মেজর সিনহা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের দ্বিতীয় দিনের শুনানি চলছে। আদালত পাড়ার খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত সাদিক। সৈকত, দ্বিতীয় দিনের শুনানির সর্বশেষ কি খবর আছে আপনার কাছে? কক্সবাজারের টেকনাফে মেজর সিনহা হত্যা মামলার যে আজকে ডেথ রেফারেন্সের শুনানি দ্বিতীয় দিনের মতো চলছে, যে হাইকোর্টের বিচারপতি মুস্তাফিজুর রহমান ও বিচারপতি সগীর হোসেনের হাইকোর্ট ডিভিশন বেঞ্চে বেলা 11:30টার দিকে শুরু হয় এবং দুপুর 1টা পর্যন্ত, মানে বিরতির আগ পর্যন্ত কিন্তু চলে। এবং তখন রাষ্ট্রপক্ষের যে আইনজীবী রয়েছেন তারা কিন্তু এই মামলার যে ডেথ রেফারেন্সের বিষয়গুলো সেগুলো তারা তুলে ধরেন, যে বিশেষ করে বিচারিক আদালতে, কক্সবাজারের বিচারিক আদালতে যে 2 জন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন এবং 6 জনকে যাবজ্জীবন দিয়েছিলেন ওসি প্রদীপ ও লিয়াকত আলী সহ অন্য যে 6 জনের, সেই বিষয়ে সেই মামলার যে রায়ে কি পর্যবেক্ষণ দেওয়া হয়েছে এবং আসামিদের পক্ষে যে সাক্ষ্য, এই মামলার যে সাক্ষ্য প্রমাণ এজাহার, সেই সব বিষয় কিন্তু রাষ্ট্রপক্ষের আইনজীবীরা গতকালকে থেকে যেহেতু তুলে ধরেন এবং তারা আজকেও তুলে ধরেন এবং 1টা থেকে 2টা পর্যন্ত কোর্ট বিরতির পর আবার কোর্ট বসবে। আজকে রাষ্ট্রপক্ষের আইনজীবীর ছাড়াও কিন্তু আসামি পক্ষে, বিশেষ করে ওসি প্রদীপ, তখনকার বরখাস্তকৃত ওসি প্রদীপ যার মৃত্যুদণ্ড হয়েছে, তার পক্ষে একজন আইনজীবী এস এম শাহজাহান, তিনিও আদালতে ছিলেন। তো আমরা আদালত থেকে জেনেছি যে এই মামলাটা এই ডেথ রেফারেন্সের শুনানির জন্য প্রধান বিচারপতি যেহেতু এই বেঞ্চটা শুনানি নির্ধারণ করে দিয়েছেন এবং অগ্রাধিকার ভিত্তিতে শুনানির কথাটা তিনি বলেছেন। আজকে দ্বিতীয় দিনের মতো চলছে এবং সপ্তাহে আজকে যেহেতু শেষ দিন বৃহস্পতিবার, এই মামলাটি হয়তো আগামী সপ্তাহে আরও 2-3 দিন চলবে। এই বিষয়টি আইনজীবীরা জানিয়েছেন যে আরও 2-3 দিন চলবে, এরপরে কিন্তু একটা বিষয় সিদ্ধান্ত আসবে। তবে এখন পর্যন্ত খবর যেহেতু এই মামলাটা আজকে দ্বিতীয় দিনের মতো চলছে এবং কোর্ট বিরতির পর, দুপুরে লাঞ্চে বিরতির পর আবার চলবে এবং আবার শুরু হবে, তা নিয়ে এই হচ্ছে এখন পর্যন্ত এই বহুল আলোচিত 2020 সালের যে কক্সবাজারের যে মামলাটি, সাবেক যে সেনা কর্মকর্তা মেজর সিনহা হত্যা মামলা, সেই মামলাটির ডেথ রেফারেন্সের সর্বশেষ পরিস্থিতি। সৈকত সাদিক, নিশ্চয়ই ফিরবো আমরা আবারও।
দর্শক, সহকর্মী শফিকা সাদিক ছিলেন এতক্ষণ আমাদের সাথে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাসুদ ও উপ উপাচার্য অব্যাহতি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। সাংবাদিকদের কাছে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রভেসি। বুধবার মধ্যরাতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ডক্টর তানজিম উদ্দিন খান অনশনরত শিক্ষার্থীদের জুস খাইয়ে রাত 1টায় আমরণ অনশন ভাঙেন। পরে তারা ক্যাম্পাসে বিজয় মিছিল করে। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে দুর্বার বাংলায় শেষ হয়। এখন শিক্ষা কার্যক্রম দ্রুত শুরু করার জন্য দ্রুত একটি সার্চ কমিটি গঠনের মাধ্যমে এই দুটি পদে নতুন নিয়োগ দেওয়া হবে। সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব দেওয়া হবে জ্যেষ্ঠ অধ্যাপকদের মধ্য থেকে একজনকে। গত 3 দিন সাধারণ ছাত্রদের দাবির পরিপ্রেক্ষিতে যে ভিসিকে অপসারণ করা হচ্ছে, তাহলে ভিসি ও প্রশাসনের একটা পার্ট, সেই হিসেবে তাকেও অপসারণ করতে হবে। কিন্তু আমি জানি যে ভিসি হিসেবে বা ভিসি হিসেবে আমাদের ক্যাম্পাসে 100% অ্যাডমিনিস্ট্রেটিভ, একাডেমিক এবং ফিনান্সিয়াল পাওয়ার শুধুমাত্র ভাইস চ্যান্সেলর মহোদয় প্র্যাকটিস করে থাকে। এবার 4 দফা দাবিতে আন্দোলনে নেমেছেন গাজীপুরের অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েটের শিক্ষার্থীরা। আন্দোলনের প্রথম দিনে তারা সংবাদ সম্মেলন করেন। দুপুরে ডুয়েট ক্যাম্পাসে আয়োজিত এই সংবাদ সম্মেলনে ছাত্র নেতৃবৃন্দ জানান, সম্প্রতি সময়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের কিছু দাবির প্রেক্ষিতে বিশেষায়িত প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও অন্যান্য কিছু বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের সমমর্যাদায় আসার প্রয়াস লক্ষ্য করা যাচ্ছে। এটি একজন বিএসসি ইঞ্জিনিয়ার এর জন্য অত্যন্ত অসম্মানজনক এবং অগ্রহণযোগ্য বলে জানান তারা। অবিলম্বে যৌক্তিক দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা। বিএসসি ইঞ্জিনিয়ার ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের মধ্যে শিক্ষাগত, পেশাগত এবং কাঠামোগত পার্থক্য রয়েছে। তাই বিএসসি ইঞ্জিনিয়ারদের সাথে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের একত্রিত করা অপ্রাসঙ্গিক। এ প্রেক্ষিতে আমরা 4 দফা দাবি উপস্থাপন করছি। 9ম গ্রেডের সহকারী প্রকৌশল পদে নিয়োগ সংখ্যা বৃদ্ধি করতে হবে। পাশাপাশি সকল পদোন্নতির ক্ষেত্রে মেধা ও যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রাখতে হবে। মুগদা হাসপাতাল দালাল চক্র ধরতে যৌথ বাহিনীর অভিযান চলছে। সেখানে আছেন সহকর্মী নিবিড় সাহা, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। নিবিড়, অভিযানে সর্বশেষ কি খবর আছে এবং একই সাথে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা এবং এই দালাল চক্র নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বক্তব্য আসলে আছে কিনা? তানিয়া, অভিযান কিছুক্ষণ আগে শেষ হয়েছে এবং অভিযান শেষে মোবাইল কোর্টের মাধ্যমে আটককৃত দালালদের কিন্তু 15 দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে মোবাইল কোর্টের কার্যক্রম শেষ। এখন কিন্তু এই যে দালাল যারা আটক হয়েছেন যৌথ বাহিনীর হাতে, তাদেরকে রাখা হয়েছে এখানে এবং কিছুক্ষণ পর পুলিশের গাড়িতে করে তাদের আসলে নিয়ে যাওয়া হবে। এবং জানিয়ে রাখি, 22 জনের ভেতরে মোট 17 জন পুরুষ এবং 5 জন নারী রয়েছেন এবং ভোর থেকে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই, পাশাপাশি এরপর পুলিশ, সেনাবাহিনী কিন্তু এখানে অভিযান পরিচালনা করে এবং অভিযানের এক পর্যায়ে মোট ভোর থেকে এখন পর্যন্ত মোট 22 জনকে আটক করা হয় এবং 22 জনের ভেতরে 17 জন পুরুষ এবং 5 জন নারী রয়েছেন। তবে এখন পর্যন্ত কিন্তু আমরা হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো বক্তব্য পাইনি এ বিষয়ে। তো এমনি এদিকে আমরা ম্যাজিস্ট্রেট যিনি ছিলেন তার সাথে কথা বলে আমরা যেমনটি জানতে পেরেছি যে আসলে বিভিন্ন প্রলোভন দেখে এই মুগদা হাসপাতালে যারা সেবা প্রত্যাশীরা আসেন কিংবা সেবা নিতে যেসব রোগীরা আসেন তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন প্রলোভন দেখিয়ে এই যে দালাল চক্রের সদস্যরা যারা আটক হয়েছে
রয়েছেন তারা কিন্তু স্থানীয় যেসব ডায়াগনস্টিক ক্লিনিক রয়েছে, পাশাপাশি হাসপাতাল রয়েছে, বেসরকারি হাসপাতাল, সেগুলোতে কিন্তু তারা নিয়ে যান এবং সেখানে কিন্তু আসলে তারা চিকিৎসার প্রলোভন দেখান এবং এই অভিযোগে কিন্তু আসলে এই 22 জনকে আটক করা হয়েছে এবং আটক করার পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের 22 জনকে 15 দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং তাদের কাছ থেকে বিভিন্ন মোবাইল, পাশাপাশি তাদের যে কাগজপত্র, সেগুলো কিন্তু আসলে জব্দ করা হয়েছে। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে থাকা মুক্তা মেডিকেল থেকে মোবাইল কোর্ট এবং যৌথ বাহিনীর অভিযানের সবশেষ খবর। তানিয়া। নিবিড়, আরেকটি বিষয় একটু জানবার আছে যে সাধারণত আমরা দেখি যে এই ধরনের অভিযানগুলো যখন পরিচালিত হয় তখন অনেককে গ্রেফতার করা হয় অথবা কর্তৃপক্ষ অনেক সতর্ক থাকে, কিন্তু এই স্বাস্থ্য সেবা খাতে সবসময়ই হচ্ছে কিন্তু দালাল চক্রদের একটা বিশাল বড় সিন্ডিকেট থাকে। সেটি যাতে আবারও সামনে কিছুদিনের মধ্যে আবারও মাথাচাড়া দিয়ে না উঠতে পারে, সেজন্য হাসপাতাল কর্তৃপক্ষ আসলে কোনো কিছু ব্যবস্থা নেবে কিনা বা কোনো উদ্যোগ নেবে কিনা, অথবা এই অভিযান যৌথ বাহিনী আবারও কিছুদিন পর পরিচালনা করবে কিনা, সেই বিষয়ে কোনো খবর আছে কিনা আপনার কাছে? আসলে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলতে পারিনি কিংবা তাদের পক্ষ থেকে আমাদেরকে কোনো বক্তব্য দেওয়া হয়নি। তবে অভিযান যারা পরিচালনা করেছেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা রয়েছেন, তারা কিন্তু জানিয়েছেন যে আজকের যে অভিযান সেটা কিন্তু বিগত বেশ কিছুদিন যাবৎ কিন্তু তারা এখানে নজরদারি রাখছিলেন, তারা নজরদারি করছিলেন যে আসলে কিভাবে এখানে দালাল চক্র কাজ করে এবং কতজন কাজ করে, তারা কিভাবে কাজ করছে, সেই সব কিন্তু গোয়েন্দা নজরদারিতে এনে তারপর কিন্তু আজকে এই অভিযানটি চালানো হলো এবং মোবাইল কোর্ট পরিচালনা করা হলো। এবং তারা যেমনটি জানিয়েছেন যে এই যে নজরদারি সেটি কিন্তু অব্যাহত রাখা হবে এবং পরবর্তীতে যেন আবারও দালাল চক্রের দৌরত্ব যেন নতুন করে বাড়তে না পারে সেদিকেও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নজর রাখবেন বলে তারা জানিয়েছেন এবং ভবিষ্যতেও কিন্তু তারা যেমনটি বলছিলেন যে নজর রাখবেন যেন কোনো ধরনের যে দালাল চক্রের যে প্রাদুর্ভাব সেটি যেন আর না বাড়তে পারে। ধন্যবাদ নিবেশ, আপনার মাধ্যমে আমরা শুনছিলাম যৌথ বাহিনী মুগদা হাসপাতালে দালাল চক্রের বিরুদ্ধে যে অভিযান চালাচ্ছে সেই খবরাখবর। দর্শক, সহকর্মী নিবেশ ছিলেন আমাদের সাথে। রানা প্লাজা ট্র্যাজেডিতে নিহত শ্রমিকদের গভীর শোক ও শ্রদ্ধায় স্মরণ করছে আহত শ্রমিক এবং নিহতদের স্বজনরা। এ সময় আহত শ্রমিক এবং নিহত শ্রমিকদের স্বজনরা দীর্ঘদিনেও বিচার না পাওয়া এবং পুনর্বাসন না হওয়ার ক্ষোভ জানান। তারা দাবি করেন শ্রমিকদের দেশি বিদেশি সহায়তা লুটপাট হচ্ছে। এছাড়া শ্রমিকদের স্মরণে শ্রদ্ধা জানাতে এসে রানা প্লাজা ট্র্যাজেডির দিনটিকে শ্রমিক দিবস হিসেবে পালনের দাবি জাতীয় নাগরিক পার্টির নেতাদের। রায়ান বিন আমিনের তথ্যছবিতে বিস্তারিত। দেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ভবন ধসের ঘটনার এক যুগ পূর্ণ হলো, কিন্তু যাদের গাফিলতিতে সেই দুর্ঘটনা দীর্ঘ সময়েও তাদের বিচার হয়নি। শুধু তাই না, ভবন মালিক সোহেল রানা ছাড়া আর সবাই জামিনে মুক্ত। বিচারের এই দীর্ঘসূত্রিতায় হতাশ জানান নিহতের স্বজন ও আহতরা। 8:30টার দিকে বাসার থেকে বাড়াচ্ছে, বের হওয়া আর বাসায় ফিরিনি। এই 12 বছর কি কষ্ট, মানে আমার মেয়ে ওই যে সুন্দর দেবতার মতো সুন্দর মেয়ে, বর্ষের মেয়ে বিয়ে দিয়ে পারিনি, এই মেয়ে না রাখছি। এখন দাবি এখন যদি সবাই যদি পায় কিছু, তাহলে আমিও আশা করি যে আমারও কিছু পাওয়ার আশা আছে। আমার স্বামী 3 তলায় মারা গেছে আর আমি 8 তলায় চাকরি করতাম, আমি আহত ছিলাম। এর আগে সকাল থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সাভার বাজার বাস স্ট্যান্ডে ধসে পড়া রানা প্লাজার সামনে আসেন আহত শ্রমিক ও রানা প্লাজা ট্র্যাজেডিতে নিহতের স্বজনরা। তারা অস্থায়ী শহীদ বেদিতে ফুলের শ্রদ্ধা জানান। এ সময় আয়োজিত সমাবেশে শ্রমিক নেতারা রানা প্লাজার টাকা লুটপাটের দাবি করে এই দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের দাবি জানান। শ্রমিকরা আরো জানান, এই মামলায় দীর্ঘসূত্রিতা হচ্ছে কারণ সরকারের বিচার করার সদিচ্ছা নেই। 583 জন হচ্ছেন সাক্ষী। একটি মামলায় যদি সাক্ষী হয় 583 জন, এই 583 জন অনেকে বেঁচে নাই।
তাহলে কিভাবে বিচার করবেন? তাহলে সরকার এটা বিশেষ বিবেচনায় নিয়ে সর্বোচ্চ আদালতের রায় নিয়ে এই বিচার কার্য সম্পন্ন করা সম্ভব। পরে রানা প্লাজার সামনে রানা প্লাজা ট্র্যাজেডিতে নিহত শ্রমিকদের স্মরণ করতে আসা জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য সচিব আক্তার হোসেন ২৪ এপ্রিলকে শ্রমিক দিবস করার দাবি তোলেন। পাশাপাশি শ্রমিকদের জন্য একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের দাবি জানান। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে রানা প্লাজার সামনে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়। শারমিন স্বপ্না, ৭১। ৫০০ টাকার দ্বিগুণ ইন্টারনেট দেবার ঘোষণা আসার ঠিক দুদিনের মাথায় এবার ইন্টারনেটের দাম ১০% কমানোর ঘোষণা দিয়েছে বেসরকারি ডাটা এবং ট্রান্সমিশন পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান সামিট কমিউনিকেশনস। এর ফলে গ্রাহকরা যেমন কম দাম ইন্টারনেট পাবেন, তেমনি আইএসপি প্রতিষ্ঠানগুলোর উপরও চাপও কমবে। সামিট বলছে, সরকারি উদ্যোগকে সমর্থন করতে এবং আইএসপি প্রতিষ্ঠানগুলো যাতে উন্নত মানের ইন্টারনেট সাশ্রয়ী দামে সরবরাহ করতে পারে, সেজন্যই এই উদ্যোগ। বিস্তারিত প্রতিবেদনে। গেল ১৯ এপ্রিল বিটিআরসিতে ইন্টারনেট সেবায় সমস্যা, সম্ভাবনা আর করণীয় নিয়ে গোলটেবিল হয়। সেখানে সবাইকে রীতিমতো চমকে দিয়ে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আইএসপিএবি এর সভাপতি ঘোষণা দেন, এখন থেকে ৫০০ টাকায় ১০ এমবিপিএস ইন্টারনেট দেয়া হবে এবং সেটা সাথে সাথেই কার্যকর হবে। জানান, একই টাকায় শিগগিরই সর্বনিম্ন ২০ এমবিপিএস গতির সেবা পাবেন ১,৪০,০০,০০০ ব্রডব্যান্ড গ্রাহক। এজন্য সাধুবাদ আসে সরকারের পক্ষ থেকেও। ব্রডব্যান্ড ইন্টারনেটের তলানির দিকে আছে। গ্রাহকদের জন্য এই সুখবর পুরনো না হতেই এবার ইন্টারনেট অপারেটররাও পেলেন সুখবর। বেসরকারি ডেটা এবং ট্রান্সমিশন পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান সামিট কমিউনিকেশনস আনুষ্ঠানিকভাবে দুটো ঘোষণা দিল। প্রথমত, ইন্টারনেটের দামে ১০% ছাড়, একই সাথে ন্যাশন ওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক NTTN এর জন্য ১৫ থেকে ২০% পর্যন্ত ছাড় দেওয়া হবে। সামিট কমিউনিকেশনস গণমাধ্যমে জানায়, প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়বের উন্নতমানের ইন্টারনেট সাশ্রয়ী মূল্যে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার দূরদর্শী উদ্যোগকে সমর্থন জানিয়েই এই উদ্যোগ। প্রতিষ্ঠানটি দাবি করে, এরই মধ্যে নেটওয়ার্কের সার্ভিস পয়েন্টগুলোর মধ্যে অধিকাংশ জায়গায় ৯৯.৯৫% বেশি সময়সেবা নিশ্চিত করা হয়েছে। ইন্টারনেটের গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে সরকার ঘোষিত প্রতিটি উদ্যোগে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানায় তারা। ওদিকে সামিট কমিউনিকেশনসের আরেক সহযোগী কোম্পানি ফাইবার অ্যাট হোম এই প্রয়াসে ইন্টারন্যাশনাল টেরেস্ট্রিয়াল কেবল ITC চার্জ ১০%, ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে IEG চার্জ ১০% এবং ন্যাশন ওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক NTTN চার্জ ১৫% কমানোর ঘোষণা দিয়েছে। এর আগে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব জানান, বাংলাদেশে যেন আর কোনোদিন ইন্টারনেট বন্ধ না হয়, সেজন্য ইন্টারনেট শাটডাউনের সব ফাঁকফোকর বন্ধ করে দেয়া হবে। এছাড়া সাইবার সুরক্ষা অধ্যাদেশে ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসেবেও স্বীকৃতি দেয়া হচ্ছে বলে জানান তিনি। তানহা জুলিয়া, ৭১। চলছে সংবাদ সংযোগ, ফিরছে একটা বিরতির পর। থাকুন ৭১-এর সাথে। বৈশাখের প্রথম ভাগে দেশের সব বিভাগে বৃষ্টির পর আবারও বেড়েছে তাপমাত্রা। দেশের বেশ কিছু জেলার উপর দিয়ে বইছে মাঝারি তাপপ্রবাহ, যা আরও কয়েকদিন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদরা জানিয়েছেন, দেশে এখন ২৪টি জেলায় মাঝারি তাপপ্রবাহ চলছে। ২৭ এপ্রিলের আগ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা খুব কম। তাপমাত্রা থাকবে উষ্ণ, তবে এরপর থেকে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে। এতে তাপমাত্রা কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। এপ্রিল, মে, জুনে তাপমাত্রা বেশি থাকলেও গেলবারের চেয়ে এবারের গড় তাপমাত্রা কম থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর। তবে মে মাসে এখনকার চেয়ে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। আপাতত বড় কোনো ঝড়ের শঙ্কা নেই বলেও জানান আবহাওয়া অধিদপ্তর। ২৭ তারিখ থেকে অনেক জায়গায় বৃষ্টি হবে। বেসিক্যালি ২৭ থেকে সপ্তাহখানির মতো তাপমাত্রা মোটামুটি কমই থাকবে, কারণ দেশে অনেক জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। আর এখনকার টাইম হচ্ছে যে বৃষ্টিটা হয়, এটা পরিমাণ অনেক কম, অর্থাৎ লোকালাইজ বৃষ্টি হবে এবং সারা দেশে না। অর্থাৎ যেসব জায়গায় বৃষ্টি হবে সেখানে তাপমাত্রা কম থাকবে। তবে যেটা হবে, যেহেতু অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা আছে ২৭ তারিখের পর থেকে, সেই সময় তাপমাত্রা তুলনামূলকভাবে অনেক কম থাকবে।
সারা দেশে গরম বাড়ছে। রাজশাহী, পাবনা, যশোর ও চুয়াডাঙ্গা সহ দক্ষিণ ও উত্তরাঞ্চলের বেশিরভাগ জেলার উপর দিয়ে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। খুব শীঘ্রই তাপমাত্রা আরও বাড়ার পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস। চুয়াডাঙ্গায় সকাল 6টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 27.5 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে বেলা 10টায় তাপমাত্রা পারদ ছিল 33 ডিগ্রি সেলসিয়াস। সহকর্মীদের তথ্যছবিতে বিস্তারিত। কয়েকদিন ধরে কম বেশি বৃষ্টি এবং দিনের আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকায় গ্রীষ্মের শুরুতে কিছুটা হলেও স্বস্তি ছিল জনমনে। বৃষ্টির সেই প্রভাব সরে গিয়ে গরম বাড়ছে সব জায়গায়। চুয়াডাঙ্গায় মাঝারি তাপপ্রবাহের কারণে জনজীবন বিপর্যস্ত। বিশেষ করে খেটে খাওয়া মানুষ ও দিনমজুররা পড়েছেন বিপাকে। চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক তহমিনা জানান, বৃহস্পতিবার সকাল 6টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 27.5 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা শিগগিরই আরও বাড়বে। এই তাপপ্রবাহের কারণে জনজীবন খুবই দুর্বিষহ হয়ে পড়েছে এবং প্রচণ্ড তাপের কারণে সাধারণ জনজীবন কষ্ট হচ্ছে। এছাড়াও আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী এই বহমান তাপপ্রবাহ আজকে অব্যাহত থাকতে পারে। যশোরে রোদের কারণে সকালে ছাতা হাতে নিয়ে বাইরে বের হচ্ছেন মানুষ। ব্যারোমিটারে তাপমাত্রার পারদ সবসময় উপরের দিকে। দুপুর 12টার পরের থেকে বিকাল 4টা পর্যন্ত যে পরিমাণ গরম, লোকজন অতিষ্ঠ হয়ে যাচ্ছে, কাজকামে বেরোনো যাচ্ছে না। গরম বেশি লাগছে, 2 ঘন্টার বেশি তো চালাই যাচ্ছে না, একটু জিরোয় নিতে হচ্ছে। গতকালকের গরমটা খুব বেশি, এই কারণে গাড়ি চালাতে অনেক কষ্ট আছে। রাজশাহী সহ উত্তর অঞ্চলের উপর দিয়েও বয়ে যাচ্ছে মাঝারি তাপপ্রবাহ। সকাল থেকেই সূর্যের তেজ প্রচণ্ড। বৃহস্পতিবার সকাল 10টায় তাপমাত্রার পারদ ছুঁয়েছে 33 ডিগ্রিতে। পাবনার ঈশ্বরদীতে তীব্র গরম ও তাপপ্রবাহে মানুষ হাঁপিয়ে উঠেছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবীরা। আবহাওয়া অধিদপ্তর বলছে সেখানে গরম আরও বাড়বে। তীব্র তাপপ্রবাহে ময়মনসিংহের জনজীবনেও হাঁসফাঁস অবস্থা চলছে। প্রয়োজন ছাড়া রাস্তায় বের হচ্ছে না মানুষ। ভিড় বেড়েছে শরবত ও ডাবের দোকানে। ফারদিন নীরব, ৭১। চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা নিরসনে সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেন। সকালে চসিক কার্যালয়ে চট্টগ্রাম নগরীর বিভিন্ন সেবা সংস্থার সাথে এক সভায় একথা বলেন তিনি জানান, জলাবদ্ধতা নিরসনে সব সেবা সংস্থাকে একসাথে কাজ করতে হবে। সভায় মেয়র জানান, জরুরি ভিত্তিতে খাল ও ড্রেন সমূহ পরিষ্কারের কাজকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। চসিকের 6টি জোনের নির্বাহী প্রকৌশলী ও আঞ্চলিক কর্মকর্তাদের তত্ত্বাবধানের প্রতিটি ওয়ার্ডে কোথায় কোথায় এই সমস্যাগুলো রয়েছে তা চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান চসিক মেয়র। তবে নগরবাসী বলছেন, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ দীর্ঘদিন ধরে চললেও এর সুফল এখনো ঠিকভাবে মিলছে না। বৃষ্টি হইলেই কি পানি উঠে যায়, আমরা এই নাগরিককে কতদিন আর ভোগান্তি সহ্য হবে। আমরা সচেতন নাই বলে তো আজকে এইভাবে হচ্ছে না। এইটুকুলি পলিথিন এখানে আসতে কি বাসা থেকে না ফেললে তো এখানে জমতেছে না। যখন পানি উঠে বাড়ি থেকে সবকিছু আসে যে এখানে আসে, নালার মতো আসে, জাম হয়ে যায়। আমরা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি যে ইনশাআল্লাহ আমরা সবাই মিলে একসাথে কাজ করব এবং যে জলাবদ্ধতার চ্যালেঞ্জ আমাদের সামনে আছে, আমরা সবাই মিলে সেই জলাবদ্ধতা চ্যালেঞ্জকে আমরা মোকাবিলা করব।